হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং অনেক অনেক সুস্থ রয়েছো। এসএসসি এমটিএস পরীক্ষার জন্য আমরা যে ক্লাসগুলো করছিলাম সেই ক্লাসের আজ হচ্ছে আমাদের 18 নম্বর ক্লাস। এর আগে আমরা 17টা ক্লাস করেছি। যদি না দেখে থাকো তাহলে তোমাদের জন্য একটা প্লেলিস্ট করে দিয়েছি, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা অবশ্যই প্রত্যেকের ক্লাসগুলো দেখে নাও। আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর করছিলাম। আজ আমরা যেটা করব 2021 সালের 12ই অক্টোবর পরীক্ষা হয়েছিল ফার্স্ট শিফটে, তার 25টা প্রশ্ন আলোচনা করব। তো এইভাবে প্রত্যেক দিন ক্লাসের মাধ্যমে এই 2021টা পুরোটা কমপ্লিট করব, তারপর 2022, 2023 এগুলো সবগুলোই কমপ্লিট করা হবে। আর পুরোটার পিডিএফ যেমন যেমন ক্লাস কমপ্লিট হবে সেইভাবে কিন্তু পিডিএফ তোমরা পেতে থাকবে। যদি তোমরা আমাদের 249 পে করে আমাদের যদি জিকে পিডিএফ একটা গ্রুপ আছে, সেই গ্রুপে যদি জয়েন করো তাহলে সেই গ্রুপে তোমরা কত কি পেয়ে যাবে দেখে নাও। 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, 2020, 21, 22, 23 সালের তোমরা পাবে জিকের পিডিএফ, সঙ্গে পাবে স্ট্যাটিক জিকে আর মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ এমসিকিউ। এত কিছু তোমরা পাবে মাত্র 249 এর মধ্যে। তো যদি জয়েন করতে চাও তাহলে আমাদের এই যে নাম্বার দেখতে পাচ্ছ 7001501393, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন দেখব কি আছে। আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যাকে আমরা সার্ক বলে থাকি, সেই সার্ক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রুরাল কোঅপারেশন, এই ধরনের এরকমের হচ্ছে ফুল ফর্মটা, সার্কের পুরো নাম। এই সার্ক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? প্রথম প্রশ্ন হচ্ছে সার্ক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। কারেক্ট আনসার হবে সার্ক প্রতিষ্ঠা হয়েছিল 1985 সালে। এই সার্ক মানে সাউথ এশিয়ার, দক্ষিণ এশিয়ার প্রায় 8টি দেশ নিয়ে গঠিত। দক্ষিণ এশিয়ার 8টি দেশ নিয়ে সার্ক গঠিত। তার মধ্যে রয়েছে যেমন আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই দেশগুলো রয়েছে। এই 8টি দেশ নিয়ে সার্ক গঠিত। এই 8টি দেশ ছাড়াও আরও অবজারভার দেশ আছে 9টি। অনেক সময় প্রশ্ন আসে যে সার্কের অবজারভার দেশ কতগুলো আছে। 9টি অবজারভার দেশ, আর সদস্য দেশ বলতে গেলে 8টি সদস্য দেশ। এর হেডকোয়ার্টার অবস্থিত কাঠমান্ডুতে। মনে রাখবে, সার্কের হেডকোয়ার্টার অবস্থিত কাঠমান্ডু, নেপালের রাজধানী, ভুটানের রাজধানী কাঠমান্ডু। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, প্রত্যেকে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। দেখো 2 নম্বর, নিচের কোন খনিজটির আকরিক হিসেবে কিসেরাইট রয়েছে? কোন খনিজটির আকরিক হিসেবে কিসের? এই প্রশ্নটা হয়তো কোথাও একটু গন্ডগোল আছে, ট্রান্সলেট করার সময় কিছু একটা সমস্যা হয়েছে। তো এখানে এসএসসি যে উত্তরটা নিয়েছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তো যেহেতু আকরিকের কথা বলছে তাই তোমাদের বলে রাখি, ম্যাগনেসিয়ামের দুটো গুরুত্বপূর্ণ আকরিক রয়েছে। যেটা হচ্ছে, একটা হচ্ছে ম্যাগনেসাইট। কি নাম? একটা আকরিক হচ্ছে ম্যাগনেসাইট, যার ফর্মুলাটা হচ্ছে Mgco3। আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাগনেসিয়ামের আকরিক হচ্ছে কার্নালাইট। কি নাম? কার্নালাইট, CARNALLIT, কার্নালাইট। এই কার্নালাইটটা বেশি পরীক্ষায় থাকে, বলবে যে কার্নালাইট কার আকরিক, তখন বলতে হবে ম্যাগনেসিয়ামের আকরিক। ঠিক আছে। 3 নাম্বার দেখো, নিচের কোনটি আমাদের সৌরজগতের একটি বামন গ্রহ? আমরা প্রত্যেকেই জানি যে প্লুটো একটা বামন গ্রহ, কিন্তু প্লুটো ছাড়াও আরো অন্যান্য বামন গ্রহ আছে। তো দেখো প্লুটো কিন্তু এখানে অপশনে নেই, তোমাকে এইগুলোর মধ্যে বলতে হবে নিচের কোনটা একটা বামন গ্রহ, সেটা তোমাকে বলতে হবে। দেখো কারেক্ট আনসার কি হবে? মেকমেক। কি? মেকমেক। ম্যাকম্যাক হচ্ছে সৌরজগতের একটা বামন গ্রহ, আর সৌরজগতের এটা তৃতীয় বৃহত্তম বামন গ্রহ। তৃতীয় বৃহত্তম যে বামন গ্রহগুলো আছে সেগুলো তার মধ্যে তৃতীয় বৃহত্তম বামন গ্রহ এবং দ্বিতীয় দূরতম। সূর্যের থেকে যত দূরত্বে যে বামন গ্রহগুলো আছে, যেমন প্রথমেই হচ্ছে প্লুটো, তারপরেই পাবে কি, কাকে পাবে? ম্যাকম্যাক পাবে। ঠিক আছে, তো চলো, এটা হলো ম্যাকম্যাক। 4 নম্বরে চলে যাব। নিচের কোন ধরনের জ্বালানির সাথে টকামাক নামক যন্ত্রটি যুক্ত? দেখো এই ধরনের যে প্রশ্নগুলো আছে, এই ধরনের প্রশ্নগুলো সবসময় সচরাচর তোমরা বিভিন্ন বইতে দেখতে পাবে না। এগুলো এসএসসি এমন জায়গা থেকে প্রশ্ন দেয়, যদি এসএসসির প্রিভিয়াস ইয়ার যদি না করা থাকে তাহলে কিন্তু পরীক্ষায় উত্তর করার সময় খুবই সমস্যার মধ্যে পড়তে হবে। তো এসএসসি দেখো প্রিভিয়াস ইয়ার করা থাকলে এই ধরনের উত্তর করতে পারবে, না হলে তুমি এই সাধারণত আমাদের বাংলা ভাষাতে, বাংলা মাধ্যমে যে বইগুলো বার হয় সেখানে এই ধরনের প্রশ্ন পাবেই না, কোথাও খুঁজলে পাবে না। তো জ্বালানির সাথে টকামুক নামের যন্ত্রটি যুক্ত। কারেক্ট আনসার হবে পারমাণবিক।
পারমাণবিক চুল্লিতে, ঠিক আছে, পারমাণবিক চুল্লিতে জ্বালানি যন্ত্র হিসেবে টকামক নামে একটা যন্ত্র ব্যবহার করা হয়। এই ধরনের টকামক যন্ত্রটা থাকে বড়, মানে সিলিন্ডারের মতো টকামক যন্ত্র থাকে। এখানে টকামক যন্ত্রের চারদিকে পুরো চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয়, আর মানে পারমাণবিক চুল্লিতে এটা ব্যবহার করা হয়। টকামক যন্ত্রটার নামটা মনে রাখবেন। 5 হচ্ছে 16তম লোকসভার প্রোটেম স্পিকার কে ছিলেন? 16তম লোকসভার প্রোটেম স্পিকার। 16তম লোকসভা বলতে কোন লোকসভা? তোমাকে মনে রাখতে হবে বর্তমানে যে লোকসভা ভোট হচ্ছে সেটা হচ্ছে 2024 টু 29, এটা বর্তমান লোকসভা ভোট। এটা কততম? এটা হচ্ছে 18তম লোকসভা। তাহলে এর আগে যেটা ছিল 2019 থেকে 2024, এটা ছিল 17তম। তাহলে এখানে কি বলেছে? 16তম। 16তম বলতে 2014 টু 19, এটা হচ্ছে 16তম লোকসভা। 16তম লোকসভার প্রোটেম স্পিকারকে কমলনাথ, কারেক্ট আনসার হবে অপশন 3। আর বর্তমান আমাদের স্পিকার কে রয়েছেন? ওম বিড়লা, ঠিক আছে। 18তম লোকসভার স্পিকার হচ্ছেন ওম বিড়লা। যদি এই 17তম হচ্ছে ওম বিড়লা। 18তম লোকসভা ভোটের সম্পর্কে ডিটেলসে প্রশ্নোত্তর যদি জানতে চাও, আমি চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি, তোমরা দেখে নাও। 18তম লোকসভা ভোট সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া আছে। 6 নাম্বার হচ্ছে নিচের কোন জলাভূমি কেরালায় অবস্থিত? এই যে জলাভূমিগুলোর নাম দেওয়া আছে তাদের মধ্যে কোনটি কেরালায় অবস্থিত? দেখো, কেরালা মানে হচ্ছে দক্ষিণ ভারতে অবস্থিত কেরালা। তো কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, মহারাষ্ট্রটা বলবো না, ওটা পশ্চিম দিকে আছে। কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এই সব রাজ্যগুলোতে তুমি রাজ্যে মানে জায়গার নামগুলো দেখলেই বুঝতে পারবে যে এটা দক্ষিণ ভারতের সেই রাজ্যে। তো অপশনগুলো দেখো, নান্দুর মাধমেশ্বর, এটা দক্ষিণ ভারতীয় নাম মনে হচ্ছে না। হোকেরা জলাভূমি, এটাও মনে হচ্ছে না। শাস্তমকোট্টা লেক, এই শাস্তমকোট্টা লেক, এই নামটা দেখলেই তোমাদের বুঝতে পারবে তোমরা যে এটা কিন্তু সাউথের। আর সেন্ডি পাখিটাও কিন্তু মনে হচ্ছে না। কারেক্ট আনসার হবে অপশন 3। যদি সঠিক উত্তর না জানা থাকে তাহলে পরীক্ষায় এইভাবেও উত্তর অনেক সময় করা যায়, ঠিক আছে। তো মানে এভাবে উত্তর করতে পারবে। নাম কি? শাস্তমকোট্টা লেক, এটা হচ্ছে কেরালার একটা জলভূমির নাম। তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। 7 হচ্ছে প্রিয়দর্শিনী গোবিন্দ, যিনি 2019 সালে দ্য মিউজিক একাডেমি দ্বারা নৃত্য কলানিধি উপাধিতে ভূষিত হয়েছেন, তিনি একজন সুপরিচিত ডেস নর্তকী। কি নাম বলেছে এখানে? প্রিয়দর্শিনী গোবিন্দ। এই প্রিয়দর্শিনী গোবিন্দ নামটি কিসের সঙ্গে যুক্ত? যাকে 2019 সালে দ্য মিউজিক একাডেমি দ্বারা নৃত্য কলানিধি পুরস্কারে সম্মানিত করা হয়েছে। প্রিয়দর্শিনী গোবিন্দ, এটা হচ্ছে ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত। কোন নৃত্য? ভারতনাট্যম। ভারতনাট্যম থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, প্রত্যেকটা শিফটে প্রশ্ন আসে, এমন কোনো শিফট নেই যেখানে ভারতনাট্যম থেকে প্রশ্ন আসে না। তাহলে ভারতনাট্যম। ভারতনাট্যম কোন রাজ্যের একটা নৃত্য? তামিলনাড়ুর নৃত্যের নাম হচ্ছে ভারতনাট্যম। এই যে কত্থক, কত্থক হচ্ছে উত্তর ভারতের। তারপর কথাকলি এবং কুচিপুড়ি, এই দুটো নৃত্যের কোন রাজ্যের, সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। এটা আমি হোমওয়ার্ক তোমাদের দিয়ে রাখলাম। এই দুটো তোমরা জানাবে যে কথাকলিটা কোন রাজ্যের, কুচিপুড়িটা কোন রাজ্যের, ঠিক আছে। ভারতে মোট 8টা শাস্ত্রীয় নৃত্য আছে, তাদের মধ্যে 4টে এখানে অপশনে দেওয়া আছে। তো ভারতনাট্যমের কয়েকজনের নাম তোমরা জেনে রাখো, যেগুলো পরীক্ষায় বেশি আসে। যেমন 1 নম্বরে হচ্ছে রুক্মিণী দেবী, লিখে রাখো প্রত্যেকে, রুক্মিণী দেবী অরুণডালে, পুরো নাম হচ্ছে রুক্মিণী দেবী অরুণডালে। 2 নম্বর হচ্ছে পদ্মা সুব্রমণিয়াম, কি নাম? পদ্মা সুব্রমণিয়াম। 3 নম্বর হচ্ছে আলারমেল ভেল্লি, আলারমেল ভেল্লি। এই নামগুলো প্রত্যেকে লিখে রাখবে, এগুলো কিন্তু বেশি পরীক্ষায় দেয়। তারপর হচ্ছে 4 নম্বরে হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি, যামিনী কৃষ্ণমূর্তি। 5 নম্বরে হচ্ছে, তারপর শোভনা নারায়ণ নামটাও অনেক সময় পরীক্ষা আসে। তারপর 5 নম্বর হচ্ছে মল্লিকা সারাভাই, মল্লিকা সারাভাই। শোভনা নারায়ণ, এই নামটাও মনে রাখবে, এটাও অনেকবার পরীক্ষায় আসে। এই নামগুলো মনে রাখো, এখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে। 8 হচ্ছে নিচের কোন নদীর উপর পাকিস্তান দিয়ামের বাসা বাঁধ নামে একটি বাঁধ নির্মাণ করেছে? কি নাম? বাঁধটার নাম কি? দিয়ামের বাসা। ইংরেজিতে স্পেলিংটা এরকম, দিয়ামের ভাষা। এটা পাকিস্তানে অবস্থিত একটা বাঁধের নাম, সিন্ধু নদীতে তৈরি করা হয়েছে, আর পাকিস্তানের 3য় বৃহত্তম বাঁধ। তাহলে কোন নদীতে? সিন্ধু নদী। অপশন 1 ইজ দ্য কারেক্ট। নেক্সট দেখো, 9 নম্বর প্রশ্ন দেখবো আমরা। নিচের কোন খেলার সাথে ডাকওয়ার্থ লুইস স্ট্রান পদ্ধতি যুক্ত?
যারা ক্রিকেট খেলা দেখো প্রত্যেকেই জানো যে ডাকওয়ার্থ লুইস নিয়মটা হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। যখন ধরো খেলা চলাকালীন সময়ে যদি বৃষ্টি পড়ে, বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে এই ডাকওয়ার্থ লুইস অনুসারে মানে জয় পরাজয় করা হয়। ঠিক আছে। 10 নম্বর হচ্ছে আকবরের দ্বারা সংগঠিত নিম্নলিখিত যুদ্ধগুলির মধ্যে কোনটি বাকি যুদ্ধের তুলনায় সর্বশেষ ছিল? আকবরের সঙ্গে যে যুদ্ধগুলো হয়েছিল সেই যুদ্ধগুলোর মধ্যে এখানে যে অপশনগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে শেষে হয়েছিল যে যুদ্ধটা, কারেক্ট আনসার কি হবে? এখানে যে অপশনগুলো আছে তাদের মধ্যে হলদিঘাটের যুদ্ধটা লাস্টে হয়েছিল। হলদিঘাটের যুদ্ধটা কত সালে হয়েছিল? 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। রানা প্রতাপ সিং, মেওয়ারের রাজা রানা প্রতাপ সিং এবং আকবরের সেনাপতি মান সিং, আকবরের সেনাপতি মান সিং এবং রানা প্রতাপ সিং এর মধ্যে এই যুদ্ধ হয়েছিল। ঠিক আছে। 11 হচ্ছে হরপ্পা সভ্যতার নিম্নলিখিত একটা মনে রাখবে, একটা জিনিস মনে রাখবে সবসময় যে আকবর কিন্তু পুরো সারা ভারত জয় করেছিল, কিন্তু রানা প্রতাপ সিংকে কোনোদিন আকবর পরাজিত করতে পারে না। ঠিক আছে, এই জায়গাটা কোনোদিন দখল করতে পারেনি। 11 হচ্ছে হরপ্পা সভ্যতার নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি পাকিস্তানে অবস্থিত নয়? হরপ্পা সভ্যতার যে স্থানগুলো পাকিস্তানে আছে সেগুলো প্রথমে তোমাদের বলে দিচ্ছি। এই কোটডিজি এই জায়গাটা পাকিস্তানে আছে, চানহুদারো এই জায়গাটা পাকিস্তানে আছে, বালাকোট এই জায়গাটাও কিন্তু পাকিস্তানে আছে। এগুলো হরপ্পা সাইট একটা করে। কিন্তু এই যে সরতুঘাই যে জায়গাটা আছে, এই সরতুঘাই জায়গাটা পাকিস্তানে অবস্থিত নয়। ঠিক আছে, তাহলে সরতুঘাই জায়গাটা কোথায় আছে? সরতুঘাই এটা হরপ্পান সাইট, এটা আফগানিস্তানে রয়েছে। কোথায় আছে? আফগানিস্তানে রয়েছে সরতুঘান নামে যে হরপ্পান সাইটটা। 12 চলে যাব। অসম্পৃক্ত কার্বন যৌগ একটি দ্বারা পুড়ে যায়। অসম্পৃক্ত কার্বন যৌগ একটি দ্বারা পুড়ে যায়, এখানে একটি ড্যাশ দ্বারা পুড়ে যায় হতো। ঠিক আছে, একটি ড্যাশ দ্বারা পুড়ে যায় মানে অপশনগুলো দেখে বুঝতে পারবে। দেখো, কমলা রঙের ঝলকানি শিখা, সাদা স্নিগ্ধ শিখা, লাল কাশির শিখা নাকি হলুদ ঝলমলে শিখা। অসম্পৃক্ত কার্বন যৌগকে যদি পড়ানো হয় তাহলে সেখান থেকে কেমন শিখা বেরোবে, প্রশ্নটাতে এটাই বলতে চাই। কারেক্ট আনসার হবে সেখান থেকে হলুদ ঝলমলে শিখা বেরোবে। কি শিখা বেরোবে? হলুদ ঝলমলে শিখা। 13 নম্বর প্রশ্নে চলে যাব। নিচের কোন রাজ্যে ঐতিহ্যগতভাবে ইয়াওসাং নামক উৎসব পালিত হয়? উৎসবটার নামটা কি বলছে? ইয়াওসাং উৎসব। কোন রাজ্যের উৎসব? ইয়াওসাং উৎসব হচ্ছে মণিপুরের উৎসব। মণিপুরের একটা উৎসবের নাম হচ্ছে ইয়াওসাং। আমরা যেমন দোল পূর্ণিমার সময় আমরা হোলি হয়ে থাকে, আমাদের হোলি ফেস্টিভ্যাল, হোলি উৎসব, সেই হোলি উৎসবটাকেই মণিপুরে বলা হয় ইয়াওসাং উৎসব। ঠিক আছে, এটা মণিপুরের একটা উৎসব। 14 নম্বর, সেপ্টেম্বর 2021 অনুযায়ী নীতি আয়োগের সিইও কে? এখানে বলে দিয়েছে সেপ্টেম্বর 2021 অনুযায়ী। নীতি কথার অর্থ কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটাই হচ্ছে নীতির পুরো নাম। নীতি আয়োগের চেয়ারম্যান সবসময় কে থাকবেন? যিনি ভারতের প্রধানমন্ত্রী হবেন তিনি এই নীতি আয়োগের সবসময় চেয়ারম্যান থাকবেন। নীতি আয়োগ তৈরি হয়েছিল 1 জানুয়ারি 2015 সালে। প্ল্যানিং কমিশনকে ভেঙে দিয়ে নীতি আয়োগকে তৈরি করা হয়। মোদি গভর্নমেন্ট আসার পর প্ল্যানিং কমিশনকে ভেঙে দিয়ে বা যোজনা কমিশনকে ভেঙে দিয়ে নীতি আয়োগ তৈরি করা হয়েছিল। আর এই 14 সেপ্টেম্বর 2021 অনুযায়ী যদি বলা হয় তাহলে নীতি আয়োগের চেয়ারম্যান কে হবেন? অমিতাভ কান্ত নাকি উর্জিত পেটেল নাকি শক্তিকান্ত দাস নাকি রাজীব কুমার? কারেক্ট আনসার হবে অমিতাভ কান্ত। অমিতাভ কান্ত। ঠিক আছে, নেক্সট দেখব। রাজীব কুমার সেই সময় ভাইস চেয়ারম্যান ছিলেন। 15 হচ্ছে নিচের কোনটি গ্রাফাইটের সম্পত্তি নয়? সম্পত্তি বলতে বলা হয়েছে যে এখানে নিচের কোনটা গ্রাফাইটের বৈশিষ্ট্য নয়। এটি বিদ্যুতের পরিবাহী, এটা তো একদমই ঠিক আছে। এটি গলনাঙ্ক কম, এটি হীরার চেয়ে কম ঘনত্ব রয়েছে, এটাতেও ঠিক আছে, কারণ হীরার ডায়মন্ডের যে ডেনসিটি বা ডায়মন্ডের ঘনত্ব সবচেয়ে বেশি, মনে রাখবে। এটি তাপের পরিবাহী, এটাও ঠিক আছে। তাহলে ভুল কোনটা? এটির গলনাঙ্ক কম। সম্পত্তি নয় বলেছে মানে আমাদের ভুলটা খুঁজতে হবে। এটির গলনাঙ্ক কম মানে কম তাপমাত্রায় গলে যায়, এটা হবে না, মানে তাপমাত্রা বেশি দিতে হবে তাহলে কিন্তু এটা গলবে।
16 হচ্ছে জাতীয় সংহতি পরিষদের প্রথম সভা কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? জাতীয় সংহতি পরিষদ, জাতীয় সংহতি পরিষদ তৈরি হয়েছিল যখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়। ভারতের সারা ভারতে যে ভাষা, বর্ণ, জাতিভেদ বিভিন্ন নিয়ে যে ভারতের সমস্যা দেখা দিচ্ছিল, সেই সমস্যাকে মিটমাট করার জন্য জাতীয় সংহতি পরিষদ সেই সময় তৈরি করা হয়। সালটা হচ্ছে 1961-62। যেহেতু 61 অপশানে নেই তাই আমাদের করতে হবে 1962। 1961-62 সালে জাতীয় সংহতি পরিষদ গঠন করা হয়েছিল। 17 নম্বরে চলে যাব আমরা, কি আছে দেখো। উড়িষ্যার বারগড় জেলার ধনুযাত্রা বিষ্ণুর নিচের কোন অবতারকে উৎসর্গ করা হয়েছে? উড়িষ্যার বারগড় বলে একটা জেলা আছে, সেই জেলার ধনুযাত্রা বিষ্ণুর একটা মন্দির আছে, সেখানে কোন অবতারকে উৎসর্গ করা, সেখানে বিষ্ণুর কোন অবতারকে উৎসর্গ করা? ভগবান রাম অবতার, ভগবান বামন অবতার, নাকি ভগবান বরাহ, নাকি ভগবান কৃষ্ণ? কোন অবতারকে সেখানে উৎসর্গ করা হচ্ছে? কারেক্ট আনসার হবে ভগবান কৃষ্ণকে সেখানে উৎসর্গ করা হয়। 18 দেখব, নিচের মধ্যে কে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন? প্রার্থনা সমাজ, প্রার্থনা সমাজ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? সবগুলো এই যে প্রশ্নোত্তরগুলো এক একটা যদি গল্পের মতো করে মনে রাখো তোমরা, তাহলে সহজেই বুঝতে পারবে। দেখো, প্রার্থনা সমাজ 1867 সালে প্রতিষ্ঠা হয়েছিল। কে প্রতিষ্ঠা করেছিলেন? কেশবচন্দ্র সেন, একজন বাঙালি ছিলেন। তিনি মহারাষ্ট্র যাচ্ছেন, মহারাষ্ট্রে যাওয়ার পর সেখানে সংস্কার মানুষ যে লোকগুলো আছে, সংস্কারী মানুষ, সংস্কারী হিন্দু যারা ছিল, সেই সংস্কারী হিন্দুদেরকে নিয়ে কেশবচন্দ্র সেন, আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং আত্মারাম পাণ্ডুরঙ্গের একজন ভাই ছিলেন, নামটা ঠিক মনে পড়ছে না, তো এই তিনজন মিলে এটা তৈরি করেছিলেন। তারপর এতে যখন পরে এটা কিন্তু ফেমাস হচ্ছে। 1867 সালে প্রতিষ্ঠা হয়েছিল, প্রতিষ্ঠা হচ্ছেন আত্মারাম পাণ্ডুরঙ্গ, আত্মারাম পাণ্ডুরঙ্গ, ঠিক আছে। পরে যখন মহাদেব গোবিন্দ রানাডে এর মধ্যে যোগ হচ্ছে, সেই মহাদেব রানাডে এটাকে সারা ভারতে প্রচার করছে। আর এতে আরেকজন ছিলেন বিখ্যাত ব্যক্তি, সেটা হচ্ছে বীরলিঙ্গেশ্বর পান্তুলু। কি নাম? বীরলিঙ্গেশ্বর পান্তুলু। তিনি দক্ষিণ ভারতের বিদ্যাসাগর যাকে বলা হয়, সেই বীরলিঙ্গেশ্বর পান্তুলু এর সদস্য ছিল। এগুলো মনে রাখতে হবে, গল্পের আকারে মনে রাখতে হবে, তাহলে সহজে মনে থাকবে। 19 হচ্ছে ড্যাশ হলো এক ধরনের জালিয়াতি, যেখানে একটি অনুমোদন ব্যাংকিং লেনদেনের সময় ডেবিট ক্রেডিট কার্ডের তথ্য চুরি করতে একটি ছোট ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে। এক ধরনের জালিয়াতির নাম বা এক ধরনের ফ্রড বা এক ধরনের স্ক্যামের নাম, যার মাধ্যমে কি হচ্ছে, ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্যকে চুরি করার জন্য এক ধরনের ছোট্ট ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়। এই জালিয়াতিটাকে বলা হয় স্কিমিং। কি বলা হয়? জালিয়াতিটাকে স্কিমিং বলা হয়। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার, স্কিমিং। প্রশ্ন 20-তে যাব। কোন বছরে ভারত সরকার কেন্দ্রীয়ভাবে স্পন্সার্ড স্কিম হিসেবে প্রজেক্ট এলিফ্যান্ট চালু করেছে? কত সালে ভারত সরকার প্রজেক্ট এলিফ্যান্ট চালু করছে? কারেক্ট আনসার হবে 1992 সালে। ঠিক আছে, একটু দ্রুত করব, এগুলো মানে বিশেষ ডিটেলসে বলার কিছু ছিল না, তাই বললাম না। 21 হচ্ছে স্পিকিং ট্রুথ টু পাওয়ার মাই অল্টারনেটিভ ভিউ শিরোনামের বইটির লেখক নিচের মধ্যে কে? স্পিকিং ট্রুথ টু পাওয়ার মাই অল্টারনেটিভ ভিউ এই বইটা কে লিখেছেন? মণিশঙ্কর আয়ার, সুব্রমণিয়াম স্বামী, পি চিদম্বরম, নাকি অরুণ শৌরি? কারেক্ট আনসার হবে পি চিদম্বরম। এই বইটা লিখেছেন পি চিদম্বরম, কংগ্রেস আমলের ভারতের অর্থমন্ত্রী ছিলেন, তিনি এই বইটা লিখেছেন। 22 হচ্ছে অমৃতা দেবী বিষ্ণয় জাতীয় পুরস্কার দেওয়া হয় কিসের জন্য? অমৃতা দেবী বিষ্ণয় বন্যপ্রাণী সুরক্ষার জন্য জাতীয় পুরস্কার দেওয়া হয়, বন্যপ্রাণী সুরক্ষার জন্য। 23 দেখব, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক খেলো ইন্ডিয়া স্কিমের মাধ্যমে স্কিমের প্রথম ধাপে 8টি রাজ্যে খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। নিচের কোনটি এই 8টি রাজ্যের একটি নয়? এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তোমাদের না মনে রাখলেও চলবে, তাও জেনে রাখো। এটার উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কেন্দ্র সরকার যখন ভারতে কি করছে, ইন্ডিয়া স্টেট সেন্টার ফর এক্সিলেন্স তৈরি করছে, সেই সময় ভারতের প্রথম 8টা রাজ্যে এটা করেছিল। তার মধ্যে 8টা রাজ্যের মধ্যে এগুলো হচ্ছে 3টা রাজ্য, কিন্তু অন্ধ্রপ্রদেশ সেই রাজ্যের মধ্যে ছিল না। এটা মনে রাখার দরকার নেই, পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স। 24 দেখো, কেন শিমুরা বিখ্যাত কৌতুক অভিনেতা যিনি 2020 সালের মার্চ মাসে মারা গিয়েছিলেন, তিনি একজন নাগরিক ছিলেন, কোথাকার নাগরিক ছিলেন? নামটা হচ্ছে কেন শিমুরা।
তিনি কোথাকার নাগরিক ছিলেন? তো তিনি জাপানের নাগরিক ছিলেন এবং জাপানের একজন বিখ্যাত ইন্টারন্যাশনাল অ্যাক্টর ছিলেন। 25 নম্বরে চলে যাবো আমরা। 25 নম্বর প্রশ্নটা দেখো, নিম্নলিখিত সংক্ষিপ্ত রূপগুলির মধ্যে কোনটি মূলত ভারতের খুচরো পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেম পরিচালনার জন্য একটি ছাতা সংস্থা বা যাকে বলা হয় আমব্রেলা অর্গানাইজেশন মানে একটা বৃহৎ সংস্থা যার তলায় ক্ষুদ্র ক্ষুদ্র সংস্থাগুলো থাকে, সেই সব সংস্থাগুলোকে আমব্রেলা অর্গানাইজেশন। নিম্নলিখিত সংস্থাগুলির সংক্ষিপ্ত রূপগুলির মধ্যে কোনটি মূলত ভারতে খুচরো পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেম খুচরা পেমেন্ট সেটেলমেন্ট সিস্টেম চালানোর জন্য ছোট ছোট সংস্থাগুলো আছে তাদের একটা ছাতা সংস্থা বা আমব্রেলা অর্গানাইজেশন হচ্ছে এনপিসিআই। ঠিক আছে, তো 25টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করবে। টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকে টেলিগ্রাম জয়েন করবে। আর যদি আমাদের জিকে পিডিএফ গ্রুপে জয়েন করতে চাও তাহলে তোমাদের প্রসেস আমি বলে দিয়েছি, 7001501393 এই নাম্বারে যোগাযোগ করো। পিডিএফ কিভাবে পাবে, কিভাবে গ্রুপে জয়েন করবে সব বলে দেবো।